আচ্ছা, সো এসি সার্কিটের পাওয়ার হিসাব, তাই না? পাওয়ার ক্যালকুলেশন অন এসি সার্কিট, পাওয়ার ক্যালকুলেশন অন এসি সার্কিট। তো পাওয়ারটা আসলে কি? পাওয়ারটা আসলে কি এটা আমাদের আসলে জানা দরকার শুরুতে। পাওয়ার, হ্যাঁ, পাওয়ারের সংজ্ঞা যদি দিতে যাই তাহলে বলতে হবে বৈদ্যুতিক সার্কিটের বা ইলেকট্রিক্যাল সার্কিটের মধ্য দিয়ে বিদ্যুৎ শক্তি স্থানান্তরের হার, হ্যাঁ, একটা ইলেকট্রিক্যাল সার্কিটের মধ্য দিয়ে বিদ্যুৎ শক্তি স্থানান্তরের হারকেই মূলত বলা হয় পাওয়ার বলে। ঠিক আছে, একটা ইলেকট্রিক্যাল সার্কিটের মধ্য দিয়ে একটা এনার্জি প্রবাহিত হবে একটা নির্দিষ্ট টাইমে। হ্যাঁ, হার বলতে আসলে স্থানান্তরের হারকে বলা হয়, মানে সময়ের রেসপেক্টে সে পরিবর্তনশীল, এটাকে হার বলা হয়। যেরকম আমি পাওয়ার p লিখতে পারি e বাই t, অর্থাৎ এটা এনার্জি বা শক্তি, আর e হচ্ছে টাইম, t হচ্ছে এনার্জি বা শক্তি। তাহলে সংজ্ঞা অনুসারে আমরা এই ইকুয়েশনটা ডেভেলপ করতে পারি, p e বাই t, তাই না? তো এটা থেকে আসলে আমরা ভোল্টেজ কারেন্টের রিলেশনটা কিভাবে নিয়ে আসবো? দেখো, E এনার্জি, লেখা যায় হচ্ছে VQ বাই T, এটা লেখা যায়। এনার্জি হচ্ছে ভোল্টেজ ইনটু চার্জ। হ্যাঁ, এনার্জি হচ্ছে ভোল্টেজ ইনটু চার্জ, বা V হচ্ছে E বাই Q, অর্থাৎ এনার্জি ভোল্টেজ হচ্ছে এনার্জি বাই চার্জ, বা এনার্জি ভাগ সময়। হ্যাঁ, এনার্জি ভাগ সময় হচ্ছে V, আর I হচ্ছে Q বাই T। I হচ্ছে Q বাই T। তো এটা কই থেকে পাইছি আমরা? এটা হচ্ছে সংজ্ঞা থেকে পাইছি। সংজ্ঞাটা কি? বৈদ্যুতিক সার্কিটের মধ্য দিয়ে বিদ্যুৎ শক্তি স্থানান্তরের হারকে আমরা বলি পাওয়ার। হ্যাঁ, তো বৈদ্যুতিক শক্তি হচ্ছে E, বা অনেকে W লেখে আর কি। হ্যাঁ, অনেকে E লেখে, অনেকে W লেখে। তো E হচ্ছে VQ, এটা কই থেকে পাইছি? আমরা জানি ভোল্টেজ হচ্ছে এনার্জি বাই চার্জ। হ্যাঁ, এটা একটা সূত্র, ভোল্টেজের সূত্র। হ্যাঁ, আর কারেন্ট, এটা পরে আসছি আমরা। কারেন্ট হচ্ছে চার্জ বাই সময়, অর্থাৎ চার্জের পরিবর্তনের হারকে কারেন্ট বলে। আর হচ্ছে এনার্জি প্রবাহে কি বলে, চার্জের সাপেক্ষে এনার্জি পরিবর্তনের হারকে বলা হয় ভোল্টেজ। তো এগুলো আমরা সংজ্ঞানুসারে আগের ক্ষেত্রে জানি। তো আমরা এখান থেকে ডেভেলপ করতে পারি v ইনটু q। হ্যাঁ, দেখো এতটুকুকে কিন্তু আমরা কি বলতে পারি? I বলতে পারি কিনা? q বাই t। তো v ইনটু I লিখতে পারি। পাওয়ার ইকুয়ালস টু, সার্কিটের ক্ষেত্রে আলটিমেটলি আসে vi, সার্কিটের ক্ষেত্রে আলটিমেটলি কি আসে? vi। হ্যাঁ, তো এটার পাওয়ারের কিছু ধরন আছে। যখন আমি ডিসি ভোল্টেজ প্রবাহিত করব কোন সার্কিটে, তখন পাওয়ার এরকমই হয়। হ্যাঁ, আর এসি ভোল্টেজ প্রবাহিত করলে সার্কিটের কম্পোনেন্টের উপর ভিত্তি করে পাওয়ারের কিছু ডিফারেন্স বা পার্থক্য দেখা যায়। হ্যাঁ, পাওয়ারের কিছু পার্থক্য আমরা দেখতে পাই, সেটা নিয়ে একটু আলোচনা করব। তো
তো পাওয়ার কি আশা করি ক্লিয়ার হইছি, যেটা হচ্ছে শক্তি পরিবর্তনের হারকে পাওয়ার বলে। আর পাওয়ার শক্তি পরিবর্তনের হার শক্তি থেকে কিভাবে ভোল্টেজ আসে সেটা আমরা দেখলাম E = V/Q, আর Q/T হচ্ছে I, এজন্য V এর সাথে I তোমার ইনটু হয়ে যায়, গুণ হয়ে যায়। তো P = আমরা VI বলতে পারি। এটা डायरेक्टली পাওয়ারের সূত্র আমরা বলে দিতে পারি ফর ডিসি সার্কিট। ডিসি সার্কিটের ক্ষেত্রে এটাকে আমরা डायरेक्टली বলতে পারি এটা পাওয়ারের একটা সূত্র। হ্যাঁ, তবে যখন আমরা এসি সার্কিট দিব, এখানে আমরা আজকের অধ্যায়ের বা টপিকের নামই হলো পাওয়ার ক্যালকুলেশন অন এসি সার্কিট। এসি সার্কিটের উপর, এসি সার্কিট যখন এসি ভোল্টেজ কোন এসি সার্কিটে প্রবাহিত করব, হ্যাঁ এসি ভোল্টেজ একটা সার্কিটে প্রবাহিত করলেই সেটা এসি সার্কিট হয়ে যায়। হ্যাঁ, অল্টারনেটিভ কারেন্ট। হ্যাঁ, তো এসি ভোল্টেজ যখন পুরো সার্কিটে প্রবাহিত করব তখন পাওয়ারের ধরন কিছুটা আলাদা হয়ে যাবে। হ্যাঁ, এসি সার্কিটে মোট পাওয়ার তিন প্রকার। হ্যাঁ, এসি সার্কিটে হচ্ছে মোট পাওয়ার তিন প্রকার। হ্যাঁ, প্রথম যেটা সেটাকে বলা হয় অ্যাক্টিভ পাওয়ার বা প্রকৃত পাওয়ার। এগুলো অনেক নাম আছে, আমি সবগুলো লিখে দিব যাতে তোমার ফিউচারে কাজে লাগে। প্রথম যেটা সেটাকে বলা হয় প্রকৃত পাওয়ার। প্রকৃত পাওয়ার। হ্যাঁ, এটাকে আরো অনেকগুলো নামে ডাকা হয়, আমি লিখে দিচ্ছি, আরো অনেকগুলো নাম আছে। এটাকে ডাকা হয় হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার নামে। অ্যাক্টিভ পাওয়ার। তারপর হচ্ছে রিয়েল পাওয়ার। পাওয়ার পাওয়ার বারবার লিখতে হবে। রিয়েল পাওয়ার। তারপর হচ্ছে অ্যাভারেজ পাওয়ার। অ্যাভারেজ পাওয়ার। অ্যাবজর্ব পাওয়ার। অ্যাবজর্ব পাওয়ার। এরপর হচ্ছে পাওয়ার অপচয় নামেও ডাকা হয়, পাওয়ার অপচয়। হ্যাঁ, তারপর হচ্ছে রেজিস্টিভ পাওয়ার নামেও ডাকা হয়, এটাকে ডিসি পাওয়ার নামেও ডাকা হয়, রেজিস্টিভ পাওয়ার। এগুলো দেখবা যে এক এক ম্যাথে এক এক রকম ভাষা ইউজ করা থাকবে। হ্যাঁ, তো ওই ভাষার উপর ডিপেন্ড করে তোমাকে ম্যাথ করতে হবে। কোথাও লেখা আছে পাওয়ার অপচয় বের করো, পাওয়ার অপচয় বলতে তুমি কি বুঝবা? এই প্রকৃত পাওয়ার বা অ্যাক্টিভ পাওয়ারকে বুঝবা। ঠিক আছে, এজন্য এই নামগুলো জানাও জরুরি। এটাকে আবার পি দ্বারা প্রকাশ করা হয়, পি পি। ঠিক আছে, ও আরো আছে শেষ হয়নি। গড় পাওয়ার। গড় মানে হচ্ছে এই এভারেজ, এভারেজের বাংলা হচ্ছে গড় পাওয়ার। এরপর হচ্ছে লাস্ট ওয়ান ইজ মিন পাওয়ার। মিন মানেও আসলে কিন্তু গড়, মিন পাওয়ার। এটাকে পি অ্যাক্টিভ এভাবেও লেখা হয় অনেক সময়, পি অ্যাক্টিভ। দ্বিতীয় যেটা আছে, আচ্ছা প্রকৃত পাওয়ার নিয়ে শুরুতে কথা বলি। তো প্রকৃত পাওয়ারের সূত্র হচ্ছে পি। হ্যাঁ, এটাকে পি দ্বারা প্রকাশ করা হয়। পি ইকুয়ালস টু হচ্ছে VI cos থিটা। অর্থাৎ এই প্রকৃত পাওয়ার বা আপাত পাওয়ারের যদি সংজ্ঞা দেই, সবগুলো নামে ডাকা হয় কিন্তু প্রকৃত পাওয়ারকে। অ্যাক্টিভ পাওয়ার, প্রকৃত পাওয়ার, রিয়েল পাওয়ার, এভারেজ পাওয়ার, মিন পাওয়ার, পাওয়ার অপচয়, সবগুলো একই নাম। হ্যাঁ, তো এটা সংজ্ঞা হবে যে ভোল্টেজ, কারেন্ট এবং তাদের মধ্যবর্তী যে কোসাইন আছে, অর্থাৎ ভোল্টেজ কারেন্ট এর গুণফল এবং ভোল্টেজ কারেন্টের মধ্যবর্তী যে কোণ আছে, ভোল্টেজ কারেন্টের মধ্যবর্তী যে কোণ, এটাকে আমরা থিটা দ্বারা প্রকাশ করতেছি, VI। ভোল্টেজ কারেন্টের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলকে বলা হয় প্রকৃত পাওয়ার। হ্যাঁ, প্রকৃত পাওয়ারের সংজ্ঞাটা কি? প্রকৃত পাওয়ারের সংজ্ঞাটা হলো P equals to VI cos theta। হ্যাঁ, অর্থাৎ সার্কিটে প্রবাহিত কারেন্ট, ভোল্টেজ এবং কারেন্ট ভোল্টেজের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলকে আমরা প্রকৃত পাওয়ার বলি, যার একক হচ্ছে জেনারেলি ওয়াট অথবা কিলোওয়াট, কেডব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ,
ডাব্লিউ দ্বারা ওয়াট বলা যায় আর কে ডাব্লিউ দ্বারা কিলোওয়াট বলা হয়। এরপর আসো দ্বিতীয় পাওয়ার যেটা, সেটাকে বলা হয় রিঅ্যাকটিভ পাওয়ার, বা এটাকে বাংলা নামে ডাকা হয় আপাত পাওয়ার। আপাত পাওয়ার, হ্যাঁ। তো এটারও অনেকগুলো নাম আছে, যেরকম এটাকে ইংলিশে বলা হয় রিঅ্যাকটিভ পাওয়ার, হ্যাঁ। তারপর হচ্ছে কোয়াড্রেচার, তারপর হচ্ছে সক্রিয় পাওয়ার। সক্রিয় পাওয়ার বলতে অনেকে অ্যাক্টিভ পাওয়ার বুঝবে, আসলে সক্রিয় পাওয়ার বলতে আপাত পাওয়ার বা রিঅ্যাকটিভ পাওয়ারকে বোঝায়। এই জিনিসগুলো এই জন্য জানা দরকার। এরপর হচ্ছে একে কিউ দ্বারা প্রকাশ করা হয়। অ্যাক্টিভ পাওয়ার বা আপাত পাওয়ারকে পি দ্বারা প্রকাশ করা হয়, আর রিঅ্যাকটিভ পাওয়ারকে প্রকাশ করা হয় কিউ দ্বারা। এটাকে বলা হয় কিউ রিঅ্যাকটিভ, ঠিক আছে, কিউ রিঅ্যাকটিভ। তো কিউ ইকুয়ালস টু হচ্ছে ভিআই sin থিটা, ভিআই sin থিটা, অর্থাৎ ভোল্টেজ এবং কারেন্ট এবং ভোল্টেজ কারেন্টের মধ্যবর্তী সাইনের গুণফল। ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী সাইনের গুণফলকে আমরা বলি অ্যাপারেন্ট পাওয়ার বা আপাত পাওয়ার, ঠিক আছে। ওকে, তো এর একক কি? এর একক হচ্ছে VAR অথবা KVAR, হ্যাঁ, VAR অথবা KVAR। VAR বলতে কি বোঝায়? ভোল্ট অ্যাম্পিয়ার রেজিস্ট্যান্স, ভোল্ট অ্যাম্পিয়ার রেজিস্ট্যান্স। কিলো ভার বলতে কি বোঝায়? কিলো ভোল্ট অ্যাম্পিয়ার রেজিস্ট্যান্স, ভার অথবা কিলো ভার, এটা হচ্ছে একক। ওকে, এরপর 3 নাম্বার যে পাওয়ার আছে সেটাকে বলা হয়, সরি আপাত পাওয়ার না, এটাকে রিঅ্যাকটিভ পাওয়ারই বলা হয়, বাংলায় বলা হয় সক্রিয় পাওয়ার, সক্রিয় পাওয়ার, হ্যাঁ। এরপর আসো আপাত পাওয়ার। আপাত পাওয়ার, হ্যাঁ, কোয়াড্রেচার বা রিঅ্যাকটিভ পাওয়ারের বাংলা হচ্ছে সক্রিয় পাওয়ার। এটা তোমাদের, এগুলো তোমাদের বইয়ে নাই, সার্কিট টু বইয়ে এগুলো পাবা না, হ্যাঁ। এগুলো এই জন্য আমি লিখে দিচ্ছি যাতে মনে রাখতে পারো। এবার হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার বা আপাত পাওয়ার, হ্যাঁ, এটাকে অ্যাপারেন্ট পাওয়ার বলা হয়, অ্যাপারেন্ট পাওয়ার। অ্যাপারেন্ট পাওয়ার বলা হয়, কমপ্লেক্স পাওয়ার বলা হয়, কমপ্লেক্স পাওয়ার বলা হয়। তারপর হচ্ছে এটাকে এস বলা হয়, এস নামে ডাকা হয়, এটা হচ্ছে এস অ্যাপারেন্ট। এগুলোকে সবগুলোকে এইভাবে লেখা হয়, পি রিঅ্যাকটিভ, পি অ্যাক্টিভ এবং হচ্ছে পি অ্যাপারেন্ট, এভাবে বলা যাইতে পারে। অথবা এটাকে শুধু পি বলা যাইতে পারে, অথবা এটাকে শুধু কিউ বলা যাইতে পারে, অথবা এটাকে শুধু কি বলা যাইতে পারে? এস বলা যাইতে পারে, হ্যাঁ। তো এস ইকুয়ালস টু হচ্ছে ভিআই। ডিসি পাওয়ার যেরকম কোনো অ্যাঙ্গেল থাকে না, কোণ থাকে না, ভোল্টেজ এবং কারেন্টের মাঝে কোনো কোণ থাকে না, সেরকম আপাত পাওয়ারে কোনো কোণ থাকে না, হ্যাঁ। এর একক হচ্ছে VA বা ভোল্ট অ্যাম্পিয়ার অথবা KVA বা কিলো ভোল্ট অ্যাম্পিয়ার। ভোল্ট অ্যাম্পিয়ারও হতে পারে অথবা KVA বা কিলো ভোল্ট অ্যাম্পিয়ার হতে পারে, ঠিক আছে। এই হচ্ছে আমরা পাওয়ারের সংজ্ঞা পড়লাম প্রথমে। এরপর দেখলাম এসি সার্কিটে 3 রকমের পাওয়ার থাকে এবং সেগুলোর একটাকে এক এক নামে ডাকা হয়, সেগুলো আমরা দেখলাম, ঠিক আছে। তো এখন আমরা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর সম্পর্কে জানবো, হ্যাঁ।
তার আগে আমরা একটু ট্রায়াঙ্গেল সম্পর্কে জানবো। যারা ডিপার্টমেন্ট ব্যাচে আছো তারা আমাদের ডুয়েট অ্যাডমিশন জব প্রিপারেশনের ডিপার্টমেন্ট ব্যাচ চলমান। আমাদের এটা কাইন্ড অফ ডিপার্টমেন্ট ব্যাচের কোর্স হিসেবে গণ্য হবে। তো যারা ডিপার্টমেন্ট ব্যাচে আছো এগুলা নিয়ে আমরা কিন্তু আলোচনা করছি। আর হচ্ছে পাওয়ার ত্রিভুজ নিয়েও আমরা আলোচনা করছি, আবার একটু রিপিট করছি। আমার মনে হয় যে তোমাদের এই বিষয়গুলো একটু জানা দরকার। হ্যাঁ, পাওয়ার ট্রায়াঙ্গেল, পাওয়ার ট্রায়াঙ্গেল। পাওয়ার ত্রিভুজ আসলে কি রকম হয় দেখতে? এটাকে আমরা এভাবেও লিখতে পারি অথবা এটাকে এভাবেও লিখতে পারি। দুই ভাবেই লেখা যায়। ও আরেকটা হচ্ছে, প্রথম যেটা অ্যাক্টিভ পাওয়ার দেখছিলাম না, অ্যাক্টিভ পাওয়ার, এটার আরেকটা নাম আছে, এটাকে বলা হয় ট্রু পাওয়ার। ট্রু পাওয়ার, ট্রু পাওয়ার নামেও ডাকা হয় এটাকে। তোমাদের বইয়ে এই ট্রু পাওয়ার কথাটা ইউজ করছে, তো এজন্য আমি এটা লিখে দিলাম। তো পাওয়ার ত্রিভুজ এভাবেও হতে পারে, এভাবেও হতে পারে। এভাবে কখন হয়, এভাবে কখন হয় একটু দেখি। তো এটাকে আমরা অ্যাক্টিভ বা ট্রু যেটাই বলো, বা পি বলো, একই কথাই। হ্যাঁ, আর হচ্ছে অতিভুজ বরাবর থাকে হচ্ছে অ্যাপারেন্ট, অ্যাপারেন্ট, অথবা এটাকে আমরা এস বলতে পারি। আর হচ্ছে লম্ব বরাবর থাকে হচ্ছে কোয়াড্রেচার, কোয়াড্রেচার। এটাকে কিউ বলা হয়। সেম অ্যাজ দ্যাট, এটাকে আমরা অ্যাক্টিভ বা ট্রু বলতে পারি, ট্রু পাওয়ার বলতে পারি, ট্রু বা পি। এটাকে অ্যাপারেন্ট বলতে পারি, অ্যাপারেন্ট। এস, আর এটাকে কোয়াড্রেচার বলতে পারি, কোয়াড্রেচার। হ্যাঁ, কিউ। তো এটা কখন হবে, এটা কখন হবে? তো এই যে দেখো, এই পোরশনটা যদি নিচে চলে যায়, এই পাওয়ারটা এতটুকু অংশ যদি নিচে চলে আসে, তাহলে ত্রিভুজটা এরকম হবে। আর এতটুকু, এই পোরশনটা যদি উপরে উঠে যায়, এটা যদি কাত হয়ে এটা এই পাশে আসে, যদি আমি এটা উপরে তুলে দেই, তখন কিন্তু এই ত্রিভুজের মতো হয়ে যাবে। উপরে আর নিচে, এই তো তফাৎ, নাকি? তফাৎটা এটাই, তাছাড়া এমন কোনো কথা নাই। এরকম ত্রিভুজ হয় আর এরকম ত্রিভুজ হয়। ত্রিভুজের আকৃতি এরকম হয় কারণ এই কোয়াড্রেচার পাওয়ারের কারণে। তো কোয়াড্রেচার পাওয়ার হচ্ছে ডিপেন্ড করে তোমার রিঅ্যাকট্যান্সের কারণে। কোয়াড্রেচার পাওয়ার ডিপেন্ড করে হচ্ছে রিঅ্যাকট্যান্সের উপর। রিঅ্যাকট্যান্সকে x দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, আমরা এই যে সার্কিটের তিনটা কম্পোনেন্টস জানি না? একটা হচ্ছে কি রেজিস্ট্যান্স, এটাকে r দ্বারা প্রকাশ করা হয়। ইম্পিডেন্স, এটা তোমার প্রথম অধ্যায়ের পড়া, এটা ইম্পিডেন্স z দ্বারা প্রকাশ করা হয়। ইম্পিডেন্সের উল্টা আরেকটা আছে, সেটাকে বলা হয় অ্যাডমিটেন্স। হ্যাঁ, ইম্পিডেন্সের উল্টাকেই বলা হয়, উল্টা ওয়ার্ডকে বলা হয় অ্যাডমিটেন্স। আর একটা আছে রিঅ্যাকট্যান্স। তো রিঅ্যাকট্যান্স আবার দুই প্রকার। হ্যাঁ, রিঅ্যাকট্যান্স আবার হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে তোমার ইন্ডাকটিভ, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, আর হচ্ছে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। রিঅ্যাকট্যান্স মানেও বাধা, এটার এককও কিন্তু ওহম। এটার এককও ওহম, রেজিস্ট্যান্সের এককও ওহম, ইম্পিডেন্সের এককও ওহম। জাস্ট অ্যাডমিটেন্সের একক হচ্ছে মোহ। অ্যাডমিটেন্সের একক হচ্ছে উল্টা, যেহেতু তার একক হচ্ছে মোহ। ঠিক আছে? তো কথা হলো যে রিঅ্যাকট্যান্স, হ্যাঁ, রিঅ্যাকট্যান্স দুই প্রকার। একটা হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স আর একটা হচ্ছে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। রিঅ্যাকট্যান্স মূলত হচ্ছে সার্কিটের ইন্ডাক্টর অথবা ক্যাপাসিটর জনিত বাধা। অর্থাৎ এসি সার্কিটে যখন তুমি ইন্ডাক্টর অথবা ক্যাপাসিটর চালাবা, সেটার জন্য কারেন্ট প্রবাহে বা ভোল্টেজের যে বাধা তৈরি হবে, সেটাকে আমরা বলি রিঅ্যাকট্যান্স। হ্যাঁ, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সকে এক্সএল বলা হয়, এটার সূত্র হচ্ছে 2 পাই এফএল। হ্যাঁ, আর ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সকে বলা হয় এক্সসি, যেটা সূত্র হচ্ছে 1 ডিভাইডেড 2 পাই এফসি। ঠিক আছে? তো এই ত্রিভুজটা কখন হয়?
এই ত্রিভুজটা তৈরি হয় যখন এক্সএল গ্রেটার দ্যান এক্সসি, সরি গ্রেটার দ্যান এক্সসি, আর এই ত্রিভুজটা তৈরি হয় এক্সসি গ্রেটার দ্যান এক্সএল। হ্যাঁ, যখন ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের তুলনায় বেশি হয় তখন এই রকম পাওয়ার ত্রিভুজ দেখতে এরকম হয়। যখন ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের তুলনায় বেশি হয়, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স বেশি হলে এটা নিচের দিকে চলে যায়, ঠিক আছে? পাওয়ার ত্রিভুজটা এরকম হয়, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স হলে উপরের দিকে উঠে যায়, পাওয়ার ত্রিভুজটা এরকম। তো এটাই পাওয়ার ত্রিভুজ, বুঝা গেছে? ওকে, আমরা দেখব এখন পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টর, ও পাওয়ার ত্রিভুজ থেকে আমরা কিন্তু একটা পাওয়ার ত্রিভুজের সাহায্যে একটা সূত্রের সাহায্যে একটা পাওয়ার থাকলে বা দুইটা, যে কোনো দুইটা পাওয়ার জানলে আমরা আরেকটা পাওয়ার কিন্তু বের করে ফেলতে পারি। কিভাবে? কনসিডার, এই ত্রিভুজটা কনসিডার করো বা এটাও করো, একই কথাই। এটা যদি আমি সমকোণী ত্রিভুজ দেখাই, সমকোণী ত্রিভুজ হিসেবে বিবেচনা করি, তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে s স্কয়ার ইকুয়ালস টু হবে p স্কয়ার প্লাস q স্কয়ার, তাই না? s স্কয়ার ইকুয়ালস টু হবে p স্কয়ার প্লাস q স্কয়ার। এখান থেকে আমরা s ইকুয়ালস টু বের করতে পারবো হচ্ছে রুট ওভার p স্কয়ার প্লাস q স্কয়ার, অর্থাৎ p আর q জানলে s বের করা যাবে। সেম অ্যাজ বিফোর, এখান থেকে আমরা p স্কয়ারের মান যদি বের করি তাহলে আসবে s স্কয়ার মাইনাস q স্কয়ার। এখান থেকে p s আর q জানা থাকলে আমরা p এর মান বের করতে পারবো। আবার q এর মান যদি বের করতে চাই, s স্কয়ার মাইনাস p স্কয়ার, q এর মান আমরা এইভাবে বের করে ফেলতে পারবো। হ্যাঁ, s স্কয়ার মাইনাস p স্কয়ার। ওকে, তো আমার p q জানা থাকলে s এই সূত্র দিয়ে বের করা যাবে, এই ত্রিভুজ ফলো করে। হ্যাঁ, তারপর হচ্ছে s q জানা থাকলে p বের করতে পারবো, s p জানা থাকলে q বের করে ফেলতে পারবো কিন্তু, ঠিক আছে? খুব সহজে যে কোনো দুইটা জানা থাকলে অন্যটা বের করা যাবে সহজে। আচ্ছা, এটা গেল। এখন আসো পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টর নিয়ে কথা বলবো। পাওয়ার ফ্যাক্টর, পাওয়ার ফ্যাক্টরটা কি? পাওয়ার ফ্যাক্টরটা আসলে হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার আর রিঅ্যাক্টিভ পাওয়ার। অ্যাক্টিভ পাওয়ার আর একটা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার। হ্যাঁ, এই দুইটা পাওয়ার বের করতে পাওয়ার ফ্যাক্টর লাগে, একটা সাইন আর একটা হচ্ছে কোসাইন। তো পাওয়ার ফ্যাক্টরটা আসলে কি? পাওয়ার ফ্যাক্টর আসলে ভোল্টেজ কারেন্টের মধ্যে যে কোণটা আছে সেই কোণের কোসাইনকেই পাওয়ার ফ্যাক্টর বলা হয়। ভোল্টেজ কারেন্টের মধ্যবর্তী কোণের কোসাইনকেই, কোসাইন মানকেই পাওয়ার ফ্যাক্টর আমরা বলতে পারি। তবে পাওয়ার ফ্যাক্টরকে তিন ভাবে সংজ্ঞায়িত করা যায়। হ্যাঁ, পাওয়ার ফ্যাক্টরকে সংক্ষেপে লেখে পিএফ। পিএফ ইকুয়ালস টু, আমরা হচ্ছে এই পাওয়ার ত্রিভুজ থেকেই যদি আমরা এটা 90 ডিগ্রি ধরি এবং এটা ভূমি হিসেবে কল্পনা করি, যেটা হচ্ছে থিটা কোণ, তাহলে cos থিটা ইকুয়ালস টু কি হবে? cos থিটা ইকুয়ালস টু হবে ভূমি p ডিভাইডেড বাই s অধিভুজ, অর্থাৎ অ্যাক্টিভ পাওয়ার ডিভাইডেড বাই অ্যাপারেন্ট পাওয়ার। অ্যাপারেন্ট পাওয়ার, অ্যাক্টিভ পাওয়ারকে অ্যাপারেন্ট পাওয়ার দ্বারা ভাগ দিলেই কি পাবো? আমরা পাওয়ার ফ্যাক্টর পাবো। এটা হচ্ছে পাওয়ার ত্রিভুজ থেকে বের করা যায়। আরেকটা তো বললামই, পাওয়ার ফ্যাক্টর হচ্ছে ভোল্টেজ ও কারেন্ট এর মধ্যবর্তী কোণের, মধ্যবর্তী কোণ যদি জানা থাকে সেটা কোসাইনের মধ্যে নিয়ে আসলেই আমরা পাওয়ার ফ্যাক্টরটা পাবো। এভাবে পাইতে পারি, এভাবে পাইতে পারি। আরেকটা উপায় আছে, সেটা হলো এটা তো হচ্ছে পাওয়ার ত্রিভুজ। আরেকটা ত্রিভুজ আছে, সেটাকে বলা হয় ইম্পিডেন্স ত্রিভুজ। এটাও তোমরা হয়তো জানো। ইম্পিডেন্স ত্রিভুজ হচ্ছে আর হচ্ছে ভূমি বরাবর থাকে, x হচ্ছে
লম্ব বরাবর থাকে আর জেড হচ্ছে অতিভুজ বরাবর থাকে। জেড কি? জেড হচ্ছে ইম্পিডেন্স, এক্স হচ্ছে ওই রিঅ্যাকট্যান্স কিছুক্ষণ আগে লিখছিলাম, আর হচ্ছে তোমার রেজিস্ট্যান্স। তো এই ত্রিভুজটা পাওয়ারের মতো এরকমও হতে পারে, এরকম হতে পারে। আমি জাস্ট এরকম লিখছি, যদি এক্সেল বড় হয় তাহলে উপরের দিকে হবে, আর এক্সি বড় হইলে নিচের দিকে কিন্তু হবে। ইম্পিডেন্স আর পাওয়ার ত্রিভুজ প্রায় একরকম। তো এটা হচ্ছে, এটাকে বলা হয়, আমরা হচ্ছে এটাকে আমরা বলি ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল। এটাকে আমরা বলি ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল। হ্যাঁ, তো এখান থেকে পাওয়ার ফ্যাক্টর, এখান থেকেও পাওয়ার ফ্যাক্টর বের করা যায়। যদি এটা 90 ডিগ্রি হয় তাহলে ভূমি বরাবর থিটা কোণ এটা, হ্যাঁ এটা থিটা কোণ, তাহলে cos থিটা কি হবে? cos থিটা কি হবে? cos থিটা হবে হচ্ছে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ হচ্ছে z, অর্থাৎ রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই ইম্পিডেন্স। রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই ইম্পিডেন্স হলো তোমার পাওয়ার ফ্যাক্টর। এভাবে বের করতে পারো, এভাবে বের করতে পারো, এভাবে বের করতে পারো। এই তিন ভাবেই পাওয়ার ফ্যাক্টর বের করা যায়। ঠিক আছে? তো পাওয়ার নিয়ে আলোচনা হলো, পাওয়ার ফ্যাক্টর নিয়ে আলোচনা হলো। এরপরে আমরা মজার জিনিসে ঢুকবো মাত্র। হ্যাঁ, এরপর দেখবো আমরা এসি সার্কিটে পাওয়ারের ওয়েভ। এসি সার্কিটে পাওয়ার দেখতে কি রকম হয় এটা আমরা দেখব। পাওয়ারের ওয়েভ ডায়াগ্রাম দেখব। তিন ধরনের পাওয়ার আছে, তাই না? এর জন্য তিনটা কন্ডিশনও আছে। ওয়েভ ডায়াগ্রাম, wave diagram of different load on AC সার্কিট। হ্যাঁ, এই পাওয়ারের ওয়েভ ডায়াগ্রামটা তিন রকমের হয়। কার উপর ডিপেন্ড করে? লোডের উপর ডিপেন্ড করে। অর্থাৎ এসি সার্কিটটা আসলে কি লোড বহন করে, ইন্ডাকটিভ লোড নাকি ক্যাপাসিটিভ লোড, হ্যাঁ সেটার উপর মূলত পাওয়ারের ডায়াগ্রামটা নির্ভর করে। তো শুরুতে আমি যদি দেখি রেজিস্টিভ লোডের ক্ষেত্রে, রেজিস্টিভ লোড এর ক্ষেত্রে যদি সার্কিটটা রেজিস্টিভ হয় তাহলে পাওয়ার ডায়াগ্রামটা কি রকম হবে? যদি রেজিস্টিভ হয় তাহলে পাওয়ারের সূত্রটা হয় হচ্ছে VI, শুধু VI, এখানে কোনো কোণ থাকে না। তাহলে পাওয়ারের এটা কি হবে? ডায়াগ্রামটা কি হবে? আমরা জাস্ট একটু এঁকে বোঝার চেষ্টা করি। এসি সার্কিটে একটা জিনিস আমার মনে রাখতে হবে, যদি রেজিস্টিভ লোড হয় তাহলে ভোল্টেজ কারেন্ট দুইটাই একই ফেজে থাকে। কারেন্ট একই ফেজে থাকে, অর্থাৎ তাদের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স থাকে না। ভোল্টেজ যেই কোণে থাকে কারেন্টও সেম কোণে থাকবে। ভোল্টেজ কারেন্ট সেম ফেজে থাকবে। ঠিক আছে? তো ধরো আমি একটা ভোল্টেজের ওয়েভ আঁকি আগে। এটা হচ্ছে ভোল্টেজ, ভোল্টেজের মানটা কম। হ্যাঁ, এটা হচ্ছে ভোল্টেজের ডায়াগ্রাম আঁকলাম আমি। তো পাওয়ার ইকুয়ালস টু কি? V ইনটু I। এই বরাবর হচ্ছে ভোল্টেজ থাকবে, কারেন্ট থাকবে অথবা পাওয়ার থাকবে, আর এই বরাবর হচ্ছে T। ওকে, এবার হচ্ছে কারেন্টের ওয়েভটা আমরা আঁকি। রেজিস্টিভ লোড, কিন্তু রেজিস্টিভ লোড হলে কি এদের একই বিন্দু থেকে শুরু হবে, এদের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স থাকবে না। হ্যাঁ, এটা হচ্ছে
তোমার কারেন্ট, বা এটাকে ভোল্টেজ ধরতে পারো, নিচেরটাকে কারেন্ট ধরতে পারো। যেটার মান বেশি সেটা বেশি উঁচু হবে, যেটার মান কম সেটা কম উঁচু হবে। ঠিক আছে? আচ্ছা, ওকে। তো পাওয়ারের ওয়েভটা কি হবে? সেম এরকম হবে, এটার মান অনেক বেশি হবে। হ্যাঁ, সেম। এটার জন্য পাওয়ারের ওয়েভটা কি রকম হবে? সেম এরকম। এটার জন্য পাওয়ারের ওয়েভটা কি রকম হবে? সেম এরকম। এটার জন্য সেম এরকম। দেখছো, এই সবগুলাই হচ্ছে পজিটিভ, কিন্তু কোনোটাই নেগেটিভ হয়নি। এখানে ভোল্টেজ কারেন্ট নেগেটিভ হয়েছে, তাও পাওয়ার পজিটিভ পাইছি। হ্যাঁ, তো এটাকে আমরা বলছি কি, কিসের ওয়েভ? মজার বিষয় এগুলো, পড়তে মজা লাগে যদি বুঝতে পারো। আর লালটাকে আমরা বলছি ভোল্টেজ, তারপর হচ্ছে নীলটাকে আমরা বলছি কারেন্ট, আর কালাটাকে আমরা বলছি, লালটা না কালাটা, কালাটাকে আমরা কি বলছি? কালাটাকে আমরা বলছি পাওয়ার। কালাটা কি? পাওয়ার। ঠিক আছে, এটা হচ্ছে পাওয়ারের ওয়েভ। ওকে, তো দেখো সবগুলো পজিটিভ হইলো কেন, এটা হচ্ছে মেইন বিষয়। তো পাওয়ারের সূত্রটা কি? v ইনটু i। এই দুইটা যদি গুণ করো, এই দুইটা ওয়েভ যদি গুণ করো, অর্থাৎ ধরো ভোল্টেজের মান আছে 2, কারেন্টের মানও আছে 2, সরি কারেন্টের মানও আছে 2, তাহলে 2 দুগুণে হয়ে গেল 4। তাহলে ভোল্টেজের মান 2, কারেন্টের মান 2, তো ভোল্টেজের মান 2, কারেন্টের মান ধরো 4 আছে। হ্যাঁ, কারেন্ট একটু বেশি না, কারেন্টের মান ধরো 4 আছে। তাহলে 2 আর 4 এ কত হয়? 8। এটা হইছে 2, এটা হচ্ছে 4। এই যে পাওয়ার পাইছি আমরা 8 ওয়াট। ঠিক আছে, সেম এটা দেখো, এখানে কিন্তু ভোল্টেজের মান ধরো আছে -2, কারেন্টের মান ধরো আছে -4। তাহলে করো -2 ইনটু -4। তো এই মাইনাস মাইনাসে আলটিমেটলি কিন্তু প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস, 4 দুগুণে 8। এইজন্য এখানেও +8 নিছে, এখানেও +8, এখানেও +8। সেম এটাও 4 দুগুণে 8, এখানেও মাইনাসে মাইনাসে প্লাস, তারপর 4 দুগুণে 8। এইজন্য তোমার হচ্ছে রেজিস্টিভ লোডের ক্ষেত্রে কিন্তু পাওয়ার কখনো নেগেটিভ হয়ই না। পাওয়ার নেগেটিভ হইতে পারে থিওরিটিক্যালি, কিন্তু হচ্ছে প্র্যাকটিক্যালি নেগেটিভ হয় না আর কি। ওকে, সোর্স থেকে লোডের দিকে যায়, আমরা দেখবো। হ্যাঁ, থিওরিটিক্যালি কিভাবে নেগেটিভ হয় সেটা একটু পরেই দেখবো, চিন্তা করো না। তো রেজিস্টিভ লোডের ক্ষেত্রে পাওয়ার দেখতে এরকম হয়। হ্যাঁ, এরপর আসো ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে। ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে দেখতে পাওয়ার দেখতে কি রকম হয় আর কি। ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে, হ্যাঁ, ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে পাওয়ার কি রকম হয়? ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে ধরো পাওয়ারের, আমরা এখানেও ধরলাম VI, পাওয়ার ইকুয়ালস টু VI। আমরা হচ্ছে সবার ক্ষেত্রেই কি নিচ্ছি? অ্যাপারেন্ট পাওয়ারটা নিচ্ছি। ওকে, তো ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে আমরা শর্ত জানি, রেজিস্টিভ লোডের ক্ষেত্রে ভোল্টেজ কারেন্ট একই ফেজে থাকে, কিন্তু ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে ভোল্টেজ অর্থাৎ কারেন্ট ভোল্টেজ এর থেকে 90 ডিগ্রি ল্যাগিং এ থাকে। ল্যাগিং মানে পিছিয়ে, ল্যাগিং এ থাকে। হ্যাঁ, ল্যাগিং মানে হচ্ছে পিছিয়ে থাকে। কারেন্ট ভোল্টেজের থেকে 90 ডিগ্রি ল্যাগিং এ থাকে। এর ওয়েভটা কি রকম হবে তাহলে? ওকে, তো এখানে আমি হচ্ছে প্রথমে দিলাম কি, ভোল্টেজ দিয়ে দাও। বড় করে লিখি তাহলে সুবিধা হবে। হ্যাঁ, এটা হচ্ছে ভোল্টেজের একটা ওয়েভ। তো এটা 0 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 180, এটা 270, এটা হচ্ছে 360। ওকে, এটা হচ্ছে ভোল্টেজের ওয়েভ আঁকা হইলো। তো কারেন্ট কি থাকে 90 ডিগ্রি পিছন থেকে শুরু হবে। তো কারেন্টের ওয়েভ আমরা কিভাবে দিব?
কারেন্ট ধরো এখানে ভোল্টেজ আর কারেন্টের মান সেম, মানে কোনো তফাৎ নাই, 90 ডিগ্রি পিছনে থেকে শুরু হবে, ঠিক আছে? এটা হচ্ছে কারেন্ট। তো বেশি হয়ে গেছে, শুরু করে দেই। ওকে, ভোল্টেজ আর কারেন্টের মান সেম। ওকে, কিন্তু ভোল্টেজ কারেন্টের মান সেম হলে কি হবে? ভোল্টেজ আগে থাকে, কারেন্ট পিছে থাকে, কারণ এটা কি ইন্ডাকটিভ সার্কিট। ওকে, তাহলে পাওয়ারটা কি রকম হবে? পাওয়ার কি রকম হবে আসলে? তো এটা পিছে আছে মানে এর বাকি অংশটা যদি আমি আঁকি, হ্যাঁ, বাকি অংশটা কিন্তু এই যে যদি আঁকি তাহলে কিন্তু এটা এরকম হবে। হ্যাঁ, এদিকে যদি আমি আরো আঁকতে থাকতাম তাহলে এটা এদিকে চলে যাইতো, এটা এভাবে এদিকে চলে যাইতো, হ্যাঁ, এভাবে আসতো আর কি, এগুলো আমি আঁকিনি। ওকে, তো এটার পাওয়ারটা হবে, এইটুকু, এখান থেকে এই পর্যন্ত পাওয়ারটা হবে এই যে, এটা নেগেটিভ পাওয়ার। হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত পাওয়ারটা হবে পজিটিভ পাওয়ার, এখান থেকে এই পর্যন্ত পাওয়ারটা হবে নেগেটিভ পাওয়ার, এখান থেকে এই পর্যন্ত পাওয়ারও পজিটিভ পাওয়ার। হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত পাওয়ার হচ্ছে নেগেটিভ পাওয়ার, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে পাওয়ারের সমীকরণ, পাওয়ারের ওয়েভ। এটা হচ্ছে কারেন্টের ওয়েভ। তারপর এটা হচ্ছে ভোল্টেজের ওয়েভ, কালোটা হচ্ছে ভোল্টেজের ওয়েভ। ওকে, তো এরকম হলো কেন আসলে? এরকম হলো কেন? ধরো এই জায়গায় 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত দেখো, 0 থেকে 90 ডিগ্রির ক্ষেত্রে তোমার ভোল্টেজ আছে পজিটিভ দিকে, মানে উপরের দিকে। এইজন্য ধরো আমি 2 দিলাম বা 3 দিলাম, ধরো 3 দিলাম, ঠিক আছে? 3 দিলাম, কিন্তু কারেন্ট এই যে দেখো ডট ডট ডট, মানে হচ্ছে এটা +2, এতটুকু আছে +2, কিন্তু কারেন্ট আছে -2। কারেন্ট কিন্তু এই যে এদিকে যদি আমি কাল্পনিক রেখা আঁকতাম তাহলে এটা কিন্তু মাইনাস হয়ে যেত। হ্যাঁ, অর্থাৎ এখানে +3 আছে, এখানে -3 আছে। +3 * -3, তাহলে আলটিমেটলি কত আসে? -9। এইজন্য দেখো পাওয়ার আসছে -9। হ্যাঁ, তাহলে হচ্ছে 90 থেকে 180 পর্যন্ত যদি যাই তাহলে এই যে এটা হচ্ছে প্লাস, সেম ভোল্টেজটা প্লাস আছে, কারেন্টটাও কিন্তু দেখো, কারেন্টটাও কিন্তু প্লাসই আছে, উপরের দিকে আছে, এখন আর নিচের দিকে নাই। তার মানে পাওয়ারটা হবে কি 3 3 কে 9, পজিটিভ পাওয়ার হবে। এরপর হচ্ছে 180 থেকে 270, দেখো ভোল্টেজটা পজিটিভ আছে, কারেন্টটা কিন্তু সরি ভোল্টেজটা এখন নেগেটিভ, ভোল্টেজ কালোটা নেগেটিভ, কারেন্ট আছে পজিটিভ। হ্যাঁ, তাহলে ভোল্টেজ নেগেটিভ, কারেন্ট পজিটিভ, 3 3 কে 9, মাইনাস প্লাসে মাইনাস, আবার দেখো পাওয়ার -9 হয়ে গেছে, ঠিক আছে? এরপরে দেখো কালোটা স্টিল নেগেটিভ আছে, মানে হচ্ছে তোমার ভোল্টেজটা নেগেটিভ আছে, কারেন্টও কিন্তু এই যে কারেন্ট এখন নিচে চলে আসছে, কারেন্টও এখন নেগেটিভ। তাহলে ভোল্টেজ নেগেটিভ -3, কারেন্টও নেগেটিভ -3, মাইনাস মাইনাসে আলটিমেটলি প্লাস হয়ে যায়। দেখো এই দুইটা নেগেটিভ হওয়ার কারণে কিন্তু আমি প্লাস পাইছি, +9, ঠিক আছে? এরপরে এটার আমি বাকিটুকু আঁকি নাই, এটা কিন্তু এইভাবে হবে, ঠিক আছে? তো ভোল্টেজ এরপরে 180 থেকে পরের টুকু হচ্ছে ভোল্টেজ পজিটিভ, কারেন্ট নেগেটিভ। তাহলে ভোল্টেজ পজিটিভ, কারেন্ট নেগেটিভ হলে -9 আসে, এই দেখো পরেরটাই -9 আসছে, এভাবে চলতে থাকবে। আশা করি বুঝতে পারছো যে পাওয়ারটা এরকম হয় কেন। হ্যাঁ, তোমার পাওয়ারের ওয়েভটা হয় এরকম। এটা কিসের ক্ষেত্রে? ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে, ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে হয় এরকম। বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে কিন্তু আবার এরকম হবে না, বিশুদ্ধর ক্ষেত্রে আবার 0 চলে আসবে। হ্যাঁ, বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে 0 চলে আসবে, সেটা আমরা এখন দেখব। বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে পাওয়ার 0 চলে আসে। হ্যাঁ, এটা তো বিশুদ্ধ নয়, হ্যাঁ পুরোপুরি বিশুদ্ধ নয়,
ওয়েভ ডায়াগ্রাম একরকম, গাণিতিক ভাবে দেখবো আমরা বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে পাওয়ার অপচয় শূন্য। হ্যাঁ, ক্যাপাসিটিভটা কি দেখতে হবে তোমাদের? আচ্ছা, ক্যাপাসিটিভটাও দেখাই দিব, সমস্যা নেই, সবই পড়াই দিব। এখন আমরা দেখব কি বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিট এর পাওয়ার অপচয় শূন্য ইকুয়ালস টু 0। পাওয়ার অপচয় বলতে কি বোঝায় কিছুক্ষণ আগে আমরা বলছি, কিন্তু পাওয়ার অপচয় বলতে অ্যাক্টিভ পাওয়ার কি বোঝায়? হ্যাঁ, পাওয়ার অপচয় কি বলতে কি বোঝায় ভাইয়া? পাওয়ার অপচয় বলতে কিন্তু অ্যাক্টিভ পাওয়ার কে বোঝায়, ঠিক আছে? ওকে, তো আমরা এর আগেও দেখে আসছি, সার্কিট 1 এও দেখছি যে যদি সাইনোসয়েডাল ওয়েভ হয়, হ্যাঁ, তাহলে ভি বা ভোল্টেজের সমীকরণ হচ্ছে ভি ইকুয়ালস টু ভিএম sin থিটা বা ভি sin থিটা। হ্যাঁ, ভিএম sin থিটা, আই ইকুয়ালস টু হচ্ছে আইএম sin থিটা বা আই sin থিটা যদি করো। এটা হচ্ছে তাৎক্ষণিক মান, এই দুটো হচ্ছে ভোল্টেজ কারেন্টের তাৎক্ষণিক বা মান বা ইনস্ট্যান্টেনিয়াস মান, আর এই দুটো হচ্ছে ম্যাক্সিমাম মান। এগুলো সমীকরণ আমরা দেখে আসছি। কিন্তু পিওর ইন্ডাকটিভ হইলে কি হয়? ভোল্টেজ কারেন্ট থেকে এক্স্যাক্টলি 90 ডিগ্রি পিছিয়ে থাকে, তাহলে cos থিটা শুধু হবে না, থিটা মাইনাস 90 ডিগ্রি হবে। হ্যাঁ, ভোল্টেজ কারেন্ট থেকে 90 ডিগ্রি পিছায় আছে, জন্য মাইনাস 90 ডিগ্রি আমরা লিখে দিছি। ওকে, তো আমরা দেখছি ভি এভারেজ আই এভারেজ এর সূত্র দেখছি না? সূত্র কি ছিল? 1 ডিভাইডেড টি ইন্টিগ্রেশন 0 থেকে টি আই অথবা ভি ডিটি, এটা দেখছি না? তো এভারেজ পাওয়ার যদি আমরা বের করি, সরি এটা অ্যাক্টিভ পাওয়ার না, এটাকে গড় পাওয়ার বলা হয়। হ্যাঁ, পাওয়ার অপচয় বলতে আসলে অ্যাপারেন্ট পাওয়ার বলে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার যদি সার্কিটের ক্ষেত্রে হয়, এই প্রমাণটা কেন আমি ভাষাগত আমি ভুল করছি নাকি বইয়ে ভুল আছে আমি জানি না। তোমার হচ্ছে সার্কিটের ক্ষেত্রে এরকম কোশ্চেন করে যে পাওয়ার অপচয় বের করো, তখন তোমাকে অ্যাক্টিভ পাওয়ার বের করতে হবে, কিন্তু এখানে পাওয়ার অপচয় বের করো বলতে এখানে মূলত অ্যাপারেন্ট পাওয়ার বা গড় পাওয়ার বের করছে। হ্যাঁ, এখানে পাওয়ার অপচয় বলতে আসলে অ্যাপারেন্ট পাওয়ার বুঝাইছে, অ্যাপারেন্ট বলতে গড় পাওয়ার বুঝায়। এটা হচ্ছে P ইকুয়ালস টু VI। হ্যাঁ, P ইকুয়ালস টু VI বা এভারেজ পাওয়ার PAVG। এর সূত্র কোনটা? এই যে এটা 1 ডিভাইডেড T ইন্টিগ্রেশন 0 থেকে T, এখানে কি হবে? P dt। হ্যাঁ, P, এখানে d যেহেতু ভেরিয়েবল থিটা আছে, আমরা t এর জায়গায় থিটা ইউজ করব। যদি ভেরিয়েবল t থাকতো sin t cos t, তাহলে t ইউজ করতাম, যেহেতু থিটা আছে আমরা t এর জায়গায় কি করব? থিটা ইউজ করব। ওকে, তো t এখানে কি, যদি আমি একটা সাইকেল কল্পনা করি, যেহেতু সাইনোসয়েডাল আমরা ওয়েভ চিন্তা করতেছি, তো সাইনোসয়েডালের সাইকেল শেষ হয় হচ্ছে 2 পাই, এটা হচ্ছে পাই, এটা হচ্ছে পাই বাই 2, এটা হচ্ছে 3 পাই বাই 2, আর হচ্ছে শেষ হয় 2 পাই। ওই সাইকেলটাই আমরা বিবেচনা করতেছি, যেহেতু সাইনোসয়েডাল ধরছি, ভোল্টেজও সাইনোসয়েডাল, কারেন্টও সাইনোসয়েডাল। হ্যাঁ, ওকে, তাহলে পাওয়ারও সাইনোসয়েডালই হবে। তো তার সাইকেল কি হবে? t এর মান 1 বাই 2 পাই, 1 বাই 2 পাই ইন্টিগ্রেশন 0 থেকে 2 পাই। p এর মান হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ারের ক্ষেত্রে v ইনটু i, তার মানে এটা ইনটু এটা, তাই না? v ইনটু i মানে কি? ওটা ইনটু এটার মান ইনটু এটার মান, লিখে দাও gm sin ওমেগা sin থিটা ইনটু im sin থিটা মাইনাস পাই বাই 2 d থিটা। ওকে, তো vm আর im এই দুইটা যেহেতু কনস্ট্যান্ট, আমি 1 এর এখানে নিয়ে আসব। vm im বাই 2 পাই ইন্টিগ্রেশন 0 থেকে
2 পাই, হ্যাঁ এখানে থাকে যা sin থিটা আর হচ্ছে sin থিটা মাইনাস পাই বাই 2 এস ডি থিটা। এই তোমার sin থিটা মাইনাস পাই বাই 2 এটাকে আমরা অন্যভাবে লিখতে পারি। sin থিটার আগে যদি 90 ডিগ্রি থাকে এটাকে কিভাবে লেখা যায়? এটাকে মাইনাস পাই বাই 2 প্লাস থিটা এভাবে লেখা যায় কিনা বলো? এভাবে লেখা যায়, অথবা হ্যাঁ এভাবেই লেখা যায়। তো এইটাকে আমরা মাইনাস cos থিটা লিখতে পারি। এই অংশটাকে মানে sin পাই বাই 2 প্লাস থিটাকে আমরা cos থিটা লিখতে পারি, sin মাইনাস পাই বাই 2 প্লাস থিটাকে মাইনাস cos থিটা লেখা যায়। এটা হচ্ছে ত্রিকোণমিতিক ফর্মুলা। sin পাই মাইনাস sin মাইনাস পাই বাই 2 প্লাস থিটা কে লেখা প্লাস যদি এখানে থাকতো তাহলে এটাকে আমরা লিখতে পারতাম cos থিটা প্লাস cos থিটা, সামনে মাইনাস আছে এইজন্য এটা হয়ে যাবে কি মাইনাস cos থিটা। তাহলে এটাকে আমরা রিপ্লেস করে লিখতে পারি কি মাইনাস cos থিটা। এই পুরোটাকে রিপ্লেস করে আমরা কি লিখতে পারি ইনটু মাইনাস cos থিটা d থিটা। ওকে, dm im 2 পাই 0 থেকে 2 পাই। এই মাইনাসটা যেহেতু গুণ আকারে আছে তার মানে আমি সামনে নিয়ে আসলাম, সামনে নিয়ে চলে আসলাম। এখানে শুধু কি থাকে sin থিটা cos থিটা। তো এটাকে আসলে डायरेक्टली ইন্টিগ্রেশন করা যায় না। আমি যদি কোনো ভাবে এখানে হাফ দ্বারা গুণ করি আর এখানে একটা 2 নিয়ে আসি, এই 2 আর এই হাফ চাইলে আমরা কাটাকাটি করে ফেলতে পারবো। তো কেন নিয়ে আসলাম? আমরা ত্রিকোণমিতিক সূত্র জানি 2 sin থিটা cos থিটা sin 2 থিটা। এটা হচ্ছে ত্রিকোণমিতিক সূত্র। তো এটাকে রিপ্লেস করে আমরা কি লিখতে পারি? এটাকে রিপ্লেস করে আমরা লিখতে পারি sin 2 থিটা। এটা এই লাইনের রিপ্লেস আর এটা হচ্ছে এই লাইনের রিপ্লেস। এগুলো আবার কনফিউশনে পড়ে যেও না। ওকে, আচ্ছা তো এতটুকুকে আমরা কি লিখতে পারি vm im, হ্যাঁ এই 2 2 এ -4 পাই লিখতে পারি আমি নিচে 0 থেকে 2 পাই। হ্যাঁ এটাকে এখন ইন্টিগ্রেশন করা যাবে। হ্যাঁ ইন্টিগ্রেশনের সূত্র কি sin 2 থিটা d থিটা এর ইন্টিগ্রেশন করলে আসবে cos 2 থিটা বাই 2 এটা আসে আর কি। হ্যাঁ তো এটাকে ইন্টিগ্রেশন করলে কি আসবে? এটাকে ইন্টিগ্রেশন করলে আসবে হচ্ছে তোমার cos 2 থিটা বাই 2 আর লিমিট আছে 0 থেকে 2 পাই। ঠিক আছে, জিরো থেকে 2 পাই। ওকে, তো এখন লিমিট বসায় দাও -vm im ডিভাইডেড বাই 4 পাই। এখানে লিমিট বসাও, লিমিট বসাইলে মাইনাস একবার হচ্ছে আমি 2 পাই বসাবো, 2 পাই বসালে 2 দুগুণে 4 পাই বাই 2। এই মাইনাস আর হচ্ছে লোয়ার লিমিটের সামনে একটা মাইনাস হয়, সেই মাইনাসে প্লাস হয়ে গেল। হ্যাঁ cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। হ্যাঁ cos 0 এই সবগুলো 0 করলে 0ই আসে আর কি। 0 ডিগ্রির মান 1। হ্যাঁ এটার মান আসবে হচ্ছে 1। হ্যাঁ আর cos 4 পাই এই পুরোটার মান আসবে হচ্ছে তোমার হ্যাঁ এই পুরোটার মানও 1ই আসবে, পুরোটার মানও 1ই আসবে। তো আলটিমেটলি এগুলো একটু মুছে দিচ্ছি আমি। হ্যাঁ শেষ, ক্যালকুলেশন শেষ। আলটিমেটলি দেখো এখান থেকে যদি আমি লিখি -vm im ডিভাইডেড বাই 4 পাই, vm im ডিভাইডেড বাই 4 পাই, এখানে আসে -1 প্লাস 1। এটা কিন্তু আলটিমেটলি 0 আর 0 এর সাথে এই পুরোটাকে যদি গুণ করো আলটিমেটলি কিন্তু পুরোটাই 0 আসবে। 0 এর সাথে এটাকে গুণ করলে আলটিমেটলি পুরোটাই 0 আসবে। তো এর দ্বারা প্রমাণ হলো কি, এটা আমি করাইছি সম্ভবত সার্কিট 1 এও করাইছি, ডিপার্টমেন্টের স্টুডেন্টদেরও করাই দিছি, আবার করাই দিলাম সার্কিট 2 তে। তো বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটের পাওয়ার অফ 0 আসে। হ্যাঁ এটা তোমাকে প্রমাণ করতে বলতে পারে বিশুদ্ধ ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে।
বিশুদ্ধ ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে পাওয়ার অপচয় শূন্য, এটা প্রমাণ করো, এটা বলতে পারে। হ্যাঁ, তখন এই সেম জিনিস ফলো করবা, জাস্ট এখানে কি হবে, মাইনাস থিটার জায়গায় প্লাস থিটা হবে, এটা মাইনাস থিটার জায়গায় প্লাস থিটা হবে, আর তখন এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। চেঞ্জ হবে কি কি, তেমন কোনো চেঞ্জ নাই, জাস্ট এই মাইনাসের আগে মাইনাস ছিল এখন প্লাস হয়ে যাবে, এখানেও মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, আর এখানে মাইনাস ছিল এটা এখন প্লাস হয়ে যাবে, এটা প্লাস হবে, এই সবগুলা প্লাস হয়ে যাবে, আর বাকি সবগুলো কিন্তু আনচেঞ্জ থাকবে। তখন এটা এই মাইনাসটা আর থাকবে না, এই মাইনাসটা জাস্ট প্লাস হয়ে যাবে, আলটিমেটলি তোমার জিরোই আসবে, জিরোর সাথে এটা গুণ করে দিলে জিরোই আসে। এটা কোন ক্ষেত্রে, যদি বিশুদ্ধ ক্যাপাসিটিভ সার্কিট বলে, ক্যাপাসিটিভ সার্কিট বললে একই প্রমাণ, জাস্ট এখানে মাইনাসের জায়গায় প্লাস করে দিবা। কেন প্লাস করবা, কারণ বিশুদ্ধ ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে আমরা কি জানি, কারেন্ট ভোল্টেজের থেকে 90 ডিগ্রি আগায় থাকে, এইজন্য প্লাস বলছি, লিডিং এ থাকে, লিডিং মানে আগানো। ঠিক আছে, এভাবে আমরা যদি বলে বিশুদ্ধ ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে প্রমাণ পাওয়ার অপচয় প্রমাণটা দেখো, তাহলে এভাবে দেখাবা। হ্যাঁ, আমরা ক্যাপাসিটিভ সার্কিটের ক্যাপাসিটিভ লোডের ক্ষেত্রে কি দেখব, ক্যাপাসিটিভ লোডের ক্ষেত্রে ওয়েভ ডায়াগ্রামটা দেখব। হ্যাঁ, এটা দেখেই শেষ, এই অধ্যায়ে ম্যাথ আছে। হ্যাঁ, আমরা নেক্সট ক্লাসে ম্যাথ করব ইনশাআল্লাহ, নেক্সট ক্লাসে আমরা ম্যাথ করব। ওকে, লাস্ট টপিক, ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে, ক্যাপাসিটিভ লোডের ক্ষেত্রে পাওয়ারের ডায়াগ্রাম। ক্যাপাসিটিভ লোড এর ক্ষেত্রে পাওয়ার ডায়াগ্রাম। হ্যাঁ, তো ক্যাপাসিটিভ লোডের ক্ষেত্রে আমরা কি জানি, কারেন্ট ভোল্টেজ এর থেকে 90 ডিগ্রি এগিয়ে থাকে। হ্যাঁ, কারেন্ট ভোল্টেজের থেকে কি থাকে, 90 ডিগ্রি এগিয়ে থাকে। তাহলে আমরা সার্কিটটা ডায়াগ্রামটা যদি দেখি, ধরো ভোল্টেজের ওয়েভটা ঘুরে নিলাম আমরা এটা, তো এটা হচ্ছে 0, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা 180 ডিগ্রি, হ্যাঁ, এটা হচ্ছে 270 ডিগ্রি, হ্যাঁ, এটা হচ্ছে 360 ডিগ্রি। তো এটা ভোল্টেজ, কারেন্ট কি থাকবে, 90 ডিগ্রি আগায়া থাকবে। আগায়া থাকাকে কিভাবে আমরা ডিফাইন করব বলো তো দেখি। যদি আমরা এটাকে আরো ইনক্রিজ করি, তাহলে এখানে আসবে প্লাস 90 ডিগ্রি, এটা হচ্ছে 0 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি। তো কারেন্ট শুরু হবে এখান থেকে, কারেন্ট শুরু হবে এখান থেকে, শেষ হবে এখানে। ডিফাইন করে দেই এভাবে। হ্যাঁ, এতটুকু আমরা রাখলাম। ওকে, এটা হচ্ছে কারেন্ট। আর পাওয়ারটা তাহলে কি হবে, ক্যান ইউ ইমাজিন পাওয়ার কি হবে? পাওয়ারটা এখান থেকেই শুরু হবে, প্রথমটা হবে এই পর্যন্ত পজিটিভ পাওয়ার, হ্যাঁ, তারপরেরটা হবে নেগেটিভ পাওয়ার, তারপরেরটা হবে পজিটিভ পাওয়ার, সেম ইন্ডাকটিভ সার্কিটের মতোই, তারপরেরটা হবে নেগেটিভ পাওয়ার। কিভাবে হলো দেখো, এটা হচ্ছে পাওয়ারের, এটা হচ্ছে কারেন্ট, সরি এটা ভোল্টেজ, এটা হচ্ছে ভোল্টেজ, আর এটা হচ্ছে কারেন্ট। তো এটা কি রকম ভাবে হয় দেখো, পাওয়ার P VI আমরা জানি না। তো প্রথমে দেখো এখানে কারেন্টও পজিটিভ আছে, ভোল্টেজও পজিটিভ আছে, তাহলে কারেন্ট পজিটিভ ভোল্টেজ পজিটিভ মানে 3 ইনটু প্লাস 3 ইনটু প্লাস 3 হচ্ছে প্লাস 9, এর জন্য প্লাস 9 হচ্ছে। পরের 90 থেকে 180 দেখো, তো
তোমার ভোল্টেজ আছে পজিটিভ, কারেন্ট কিন্তু নেগেটিভ হয়ে গেছে, তার মানে এখানে -3 মানে আলটিমেটলি মাইনাস আসবে, এইজন্য মাইনাস আসছে। এখানে দেখো ভোল্টেজও নেগেটিভ, কারেন্টও নেগেটিভ, তার মানে কি দুইটা নেগেটিভ মাইনাস মাইনাসে আলটিমেটলি প্লাসই আসে, এইজন্য প্লাস হইছে। পরেরটাই কি হইছে দেখো, পরেরটাই হচ্ছে ভোল্টেজ নেগেটিভ, কারেন্ট কিন্তু পজিটিভ, তার মানে এটা মাইনাস এটা প্লাস, আলটিমেটলি কি আসবে মাইনাস আসবে, এজন্য -9 আসছে। ঠিক আছে, তোমার ইন্ডাকটিভ সার্কিটে প্রথম পাওয়ারটা নেগেটিভ ছিল, পরেরটা পজিটিভ, তারপরেরটা নেগেটিভ, তারপরেরটা পজিটিভ, আর ক্যাপাসিটিভ সার্কিটে জাস্ট উল্টাটা হবে। হ্যাঁ, একটা আরেকটার উল্টা হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে ক্যাপাসিটিভ লোডের ক্ষেত্রে পাওয়ার ডায়াগ্রামটা এরকম। তো আজকে ক্লাস এই পর্যন্তই। কোনো প্রবলেম থাকলে অবশ্যই গ্রুপে জানাবে, দেখা হবে নেক্সট ক্লাসে।